হাই রে ভালোবাসা তুই যেন এক সোহাগী বন্ধন। এই গানটা করার পরে একদিন যে কোনো এক জায়গায় মগবাজারে এই লাইনে যে কোনো এক জায়গায় আমি নাম বলবো, আমরা কয়েকদিন বসছি, বসার পরে আমরা আড্ডা দিতে দিতেই কোন দোষেতে গেলা উইরা রে আমাদের এই চ্যানেলে ইতিপূর্বে একটি ভিডিও আপলোড করা হয়েছে, যেটার পরিচালক আনোয়ার সিরাজি ভাই সোনা ময়না পাখি চলচ্চিত্রটি নিয়ে কথা বলেছেন। আর সেই চলচ্চিত্রের প্রযোজক আজকে আমাদের সাথে উপস্থিত। তিনি একজন সুনামধন্য এপার বাংলা ওপার বাংলার নৃত্য পরিচালক এবং প্রযোজক এবং নৃত্য পরিচালক সমিতির সাবেক সহসভাপতি। তো আজকে আমাদের স্টুডিওতে তিনি উপস্থিত রয়েছেন। আজকে তার সঙ্গেই কথা বলবো এই সোনা ময়না পাখি চলচ্চিত্রটি তিনি কিভাবে নির্মাণ করেছিলেন। শূন্য, অর্থাৎ কোনো টাকা তার কাছে ছিল না, কিন্তু সে কিভাবে এই চলচ্চিত্রটি নির্মাণ করলো সেই জার্নিটাই শুনবো এই চলচ্চিত্রে প্রযোজকের নিজের মুখে। ভাইয়া কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে ভাইয়া। আমরা আপনার পরিচালক আনোয়ার সিরাজি ভাই আমার খুবই কাছের বড় ভাই, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তার সাথে একটা ইন্টারভিউতে তিনি আপনার একটা প্রযোজিত চলচ্চিত্র নিয়ে কথা বলেছিল, সোনা ময়না পাখি। তো এই ছবিটি আপনি কিভাবে শুরু করেছিলেন? এই ছবিটি কিভাবে শুরু করেছিলাম এটা তো অনেক কিছুই বলা যায়। প্রথম দিকে যাই, আমি তখন কলকাতা থেকে আসছি। আচ্ছা আচ্ছা। আমি কলকাতা থেকে আসি, কলকাতা থেকে আসার পরে বেশ কিছু ছবি, যেমন মিলনমালার প্রেম, এরকম অনেক কিছু ছবি। তখন আমার একটা ছবি সুপারহিট হয়েছিল নৃত্য পরিচালক হিসেবে। আমি ওটা 14টা গান করেছিলাম, কমলার বনবাস। আচ্ছা আচ্ছা, 14টা গান? হ্যাঁ, ওই চলচ্চিত্রে 14টা গান ছিল? হ্যাঁ, ওই 14টা গানের ডান্স ডিরেক্টর আমি। পরিচালক ছিল ফিরোজ আল মামুন, আর হিরো নিজেই প্রডিউসার ছিল। ওই ছবিটা সুপার বাম্পার। আর আমাদের যে আজকের যে রেবেকা, হ্যাঁ, ও ছিল নায়িকা। ছবিটা সুপার বাম্পার। তারপরে আমি কাজ ছিল। এরপরে আমি কলকাতা যাই আসি, হঠাৎ করে মানে একটু মনের ভিতরে খটকা জাগলো যে শালা আর কিছুই করলাম না। আমি কিন্তু সত্য কথা বলতে, আমি প্রচুর টাকা ইনকাম করেছি। আমি বাংলা চলচ্চিত্রতে নৃত্য পরিচালনা করে প্রচুর টাকা ইনকাম করেছি, কিন্তু আমি কিছু করতে পারিনি। হয়তো আমার দোষ ধরতে পারে, প্রচুর টাকা ইনকাম করে আমি কিছু করতে পারিনি। তো হঠাৎ করে আমার মনে কষ্টর দিকে আমি জাকির হোসেন রাজুর একটা ছবি গান করতেছিলাম, শাবনূর পূর্ণিমা আর হলো রিয়াজকে নিয়ে। গানটা মনে হয় তোমরা জানো। ছবির নাম হলে নিঃশ্বাসে তুমি বিশ্বাস নেই, ওই গানটা। হাই রে ভালোবাসা তুই যেন এক সোহাগী বন্ধন। এই গানটা করার পরে একদিন যে কোনো এক জায়গায় মগবাজারে এই লাইনে যে কোনো এক জায়গায় আমি নাম বলবো, আমরা কয়েকদিন বসছি, বসার পরে আমরা আড্ডা দিতে দিতেই চার আড্ডা বলে যে আড্ডা বলে দিতে আমরা একসময় আমি মনের দুঃখে বলতেছি, সবাই এতগুলো ছবি করলাম, এপার বাংলা ওপার বাংলা এত করে টাকা কামালাম, কিন্তু কিছুই তো করলাম না, তো একটা ছবি তো বানাইলাম না। ছবি তো বানাইলাম না। তখন রাজু, জাকির হোসেন রাজু, ও তো আমার বন্ধু, ও আমাকে বললেই ভালো, তুই যেদিন ছবি প্রযোজনা করবি আর তুই যেদিন কিছু করতে পারবি, ওই দিন আমার এখানে ড্যাশ জ্বালাইব। কি করবে? ড্যাশ জ্বালাইব, বাকিটা বললাম না, বুঝলেন তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে রাজুর এই কথাটা আমি না আমি একটু অন্য মনস্ক ছিলাম ওই রাত্রে। রাজুর এই কথা আমি খুব কষ্ট পাইলাম। রাজুকে একটা গালি দিলাম যে কালকে আমার ছবি মহরত। বাসায় গেলাম, বাসায় ঘুমাইলাম, খাইলাম, তোমার ভাবি খাওয়া দাওয়া দিয়ে খাইলাম, খাওয়া দাওয়া করে। তখন আমি রামপুরা থাকি, পূর্ব রামপুরা থাকি। তোমার ভাবি বললো টাকা আছে, কী করবা? 100 টাকা দাও। কারণ তোমার যাইতে বলতেছে, তোমার যাইতে লাগবে তখন রামপুরাতে বেশি ভাড়া 20 টাকা, তোমার যাইতে 20 টাকা, আসতে 20 টাকা, তুমি 100 টাকা কী করবা? তখন 100 টাকা 150 টাকা দেবে তুমি, কি 50 টাকা আমার খরচ, আর 100 টাকাতে ছবি বানাবো। ফট করে বইলা ফেললো কি, কালকে তুই কি নেশা বেশি করছিলি? আমার ওয়াইফও, আমার গ্রামের সরস্বতা মেয়ে, সিরাজগঞ্জ কোবদাসপাড়া একটা সরস্বতা মেয়ে, উনিও আপনাকে মানে ও ইনসাল্ট করে ফেলাইলো যে তুই কি নেশা বেশি করছিস, তুই 100 টাকাতে ছবি বানাবার যাবি। 100 টাকাতে তো সিনেমা হয় না। কলম দাও। আচ্ছা আচ্ছা দিল 100 টাকা। আমি আর হাঁটতে আসতে চিন্তা করতেছি, রাজুর কথা খালি মনে করতেছি,
চিন্তা করতে অপমানিত হয়েছে। তো অপমানের তখন রাজু তো এত স্টাবলিশ, আমি স্টাবলিশ, হ্যাঁ রাজুর সামনে তখন আমি স্টাবলিশ জানতে, আর রাজু তো তখন এত স্টাবলিশ না। রাজু আমাকে এত এই কথাই পারবে, আমি ছবি বানাইতে হবে, আমার যেভাবে ছবি বানাই দেবো। তো আস্তে আস্তে এই যে মগবাজার এই মোড়ে জামাই বউ নামে একটা চানাচুরের একটা দোকান ছিল, হয়তো ক্যাসেট বাজার জামাই বউ চানাচুর বেচতো। আচ্ছা, হ্যাঁ, ওই দোকানে গানটা বেচছিল, আমার সোনার ময়না পাখি, সোনার ময়না পাখি, কোন দোষেতে গেলা উইরা রে, মোরে পাখি রে আমার, সোনার ময়না পাখি। কণ্ঠর কনক চাপার। দৌড়া আসলাম ওই দোকানের সামনে। আসার পরে জামাই ওই দোকানে বললাম এই ক্যাসেটটা বেচবা? তাই মিয়া বেচার জন্য কি আমি কিনছি, সেটা আমি ব্যবসা করে খাই। ওই ক্যাসেটটা আপনি খুব দরকার বলে, হ্যাঁ যান ইয়েতে যান, আলাপে যান। ঠিক মৌচাক যে আলাপে যে এই ক্যাসেটটা কিনলাম। আসতে যার মনে মনে হলো ছবির নাম তো পাই গেছি, গা গল্প পাওয়া যাবে না, অসুবিধা নেই। ডিরেক্টরকে মনে মনে সিদ্ধান্ত নিলাম, ডিরেক্টর যেই আসবে যাকে পাবো তাকে আমি ডিরেক্টর বানাবো, ছবি আমার বানাতে হবে। মানে যে আসবে আপনার সামনে তাকেই ডিরেক্টর। তখন পর্যন্ত আমার কাছে টাকা নেই কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা এই ঐতিহাসিক ঘটনা শোনো। এফডিসিতে গেলাম, এই আনোয়ার সিরাজি তুমি হাঁটতে হাঁটতে আসতেছে। আমি বললাম যে আমি তো ডিরেক্টর পাইছি। আর এক দিক দিয়ে ভদ্রলোক আমার দেশের এবং আমার বড়, আমার সিনিয়র, আমার ছোটো ভাইয়ের মতো খুব চিহ্ন করে। বললাম বড় ভাই আপনার আমার ডিরেক্টর, এবং শয়তান রাজবাড়ি ডান্স ডিরেক্টর আমি ছিলাম। জি জি, হ্যাঁ, বড় ভাই আপনি আমার ডিরেক্টর। কই ডিরেক্টর? কোনো আজকে গান রেকর্ডিং। তখন পর্যন্ত আমি মিউজিক ডিরেক্টরকে বলি নাই, কি গল্পই না, কই কী গান রেকর্ডিং, কী বলতেছো তুমি? বলো হ্যাঁ কাল আজকে গান রেকর্ডিং, আজকে শুটিংয়ে যাবো, আজকে গান রেকর্ডিং হবে। হ্যাঁ, গান লেখা নাই কিছু না, কোনো যে এখানে গান লেখা আছে। শুরুকার কে? কলম বলতে আপনি হাতে রাখেন। এরপরে গানটা বললাম সোনার ময়না, আমার সোনার ময়না পাখি কোন দোষেতে গেলা উইডারে, এই গানটা। হ্যাঁ, সাথে সাথে ইয়েরে ফোন দিলাম, শুভরে ফোন দিলাম। আল্লাহর কি গান, শুভর শ্বাসটেন ওই দিন খালি ছিল। আমার চাচা বলতো গান লেখা নেই, কিচ্ছু নাই, আপনি হঠাৎ করে গান রেকর্ডিং করতেন, কী ধরনের কী বলেন আপনি, ফাইজলামি করতেন চাচা? হ্যাঁ, ঠিক আছে নাই, ওই তোমার যে ভাবির মতো এই কথাটাই বললো, যে তোমার ভাবি যে কথাটা বলছে ওই কথাটাই বললো আর কি, স্বাভাবিক। হঠাৎ করে এইগুলা, হ্যাঁ কোন আজকে গান রেকর্ডিং হবে, তুমি দাও তো গান লেখা দিয়ে পাঠাচ্ছি, মিউজিশিয়ানটা এটা কোথায় আসবো, কোন তুমি কল দাও, শিল্পীকে কোনো এটাও খুঁজে পারবি তারা। এরপরে প্রডিউসার মনির বাড়িতে, মনিরের কাছ থেকে দোস্ত কয়েকটা টাকা দিত, ওর গানগুলো কয়েকটা টাকা দিত, কাকড়ালে টাকা পাই, না তুই এখন দে। তো ওর কাছে ফট করে 1000 টাকা পাই। আচ্ছা, তখন গরুর মাংস 50 টাকা কেজি, 50 না 60 টাকা কেজি। যে শ্বাস টেনে দুপুরে খাওয়া দাওয়া হইতো, সবাই খাওয়া দাওয়া করতাম আমরা, যারা আমরা গানটা নিব। ওই পাশেই ছিল প্রোডাকশন ম্যানেজার রহিম, তুমি আমার প্রোডাকশন ম্যানেজার, ওখানেই সব সিলেকশন করে পালাম। তুমি আমার প্রোডাকশন ম্যানেজার, এটা 500 টাকা নিয়ে যাও, তুমি এদের মিউজিশিয়ানরা আসবে, এদেরকে খাওয়াইবে, খাওয়া দাওয়া করে কাজ, আমি বিকেলবেলা আসতেছি। এরপরে ফোন দিলাম কনকে, এই মনির খানেক ফোন দিয়ে মনির খানেক কনফার্ম করলাম। তারপর কনকরে ফোন দিলাম, কনক চাপা, এটা ফোন দিয়ে এদের কনফার্ম করার পরে, কনক চাপা কিন্তু আমার দেশের মেয়ে, সিরাজ মেয়ে। হ্যাঁ, এতে কনফার্ম করে ও রথীন্দ্রনাথ রায়কে ফোন দিলাম। রথীন্দ্রনাথ রায়কে ফোন দেওয়ার পরে রথীন্দ্র বলতেছে কেডাও? বললাম আমি সাইফুল। কোন সাইফুল? কইলাম যে ডান্স ডিরেক্টর বাবু অ্যাসিস্ট্যান্ট। তুই বাচ্চা আসছোস না মরে গেছোস? তুই না বলে ইন্ডিয়া গেছোস? কোন দাদা নামে আছি। তখন তারে বললাম দাদা আজকে আমার গান রেকর্ডিং আপনি মহারত করবেন, জি আপনি মহারত লাভিস্টিক দিবেন, আপনি আসতে হবে। ওই গানে কিন্তু তারও কিছু কণ্ঠ আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই 3 জন শিল্পী একখানে করে আমি গান রেকর্ডিং। মহারতে তখন ছিল, দেখো মহারতটা কি জাঁকজমক হচ্ছে, তখন ছিল পুরা প্রযোজক সমিতি নির্বাচন। একদিকে এই দিলু ভাই, উজ্জ্বল ভাই, আর একদিকে হলো সাদেক সাহেব আর মঞ্জু সাহেব। জি, 2 মতে নির্বাচন হতেছে। হ্যাঁ, 2 মত থেকে তখন তখন শরীফ বিহান দিব, তখন তো মনে করে ইসিতে দাঁড়াইছে, তখন সে নতুন আসছে মাত্র। আচ্ছা, ঠিক আছে, ইসিতে লিটনও তখন ইসিতে দাঁড়াইছে, লিটন আলম টালম সব ইসিতে দাঁড়িয়ে। এই 2 গ্রুপ মিলে মান্না টান্না সব দিলাম, খোকন 2 গ্রুপে দেখলাম ভালো স্টাররাই আছে, এদের ব্যক্তিক দাওয়াত দিলাম, তারা সব চলে আসলো। চলে যাক জমা করে ই করলাম, গান রেকর্ডিং হলো, ওই দিনই গান রেকর্ডিং হলো।
মহরত করছিলেন ওই দিনই স্টুডিওর ভিতরে? হ্যাঁ, না গান দিয়ে গান দিয়ে মহরত, স্টুডিওর ভিতর মহরত করছিলেন? হ্যাঁ, আচ্ছা। ওই দিন মহরত দিল, এখন তো আমি স্টুডিওতে কইতে তুমি শর্টকে বলতেছি। এরপর আর একটা গান, তখনও টাকা নেই, টাকা কিন্তু আমি কাকলে মিলে আমি 45,000 টাকা গোছাইলাম, ওই গানটা রেকর্ডিং মহরত করলাম কিন্তু। আচ্ছা, শুরু করলাম কিন্তু 100 টাকা দিয়ে। হ্যাঁ, এরপরে আর একটা গান, কোন গানটা, ওই যে গানটা, শোনো গো রূপসী কন্যা রে, তার লাগিয়া গাত ফুলের মালা, বাহ বাহ, তুমি যে রসিয়া বন্ধুরে, ডাক দিয়া বাহারাইলা মনে জ্বালা। এই গান করবো, তারপর 2 দিন পরে টাকা নেই, তখন কিন্তু পার্টনার নেই। জি। হ্যাঁ, কিন্তু একটা ছেলে আমার সাথে সবসময় আসতেছে যাইতেছে, ও অভিনয় করার জন্য। সে হলো মুকুল তালুকদার নামে আমার একটা বন্ধু ছিল, খায়রানি সুন্দরী যে ভিলেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আপ ডাউন করতেছে। জি। হ্যাঁ, আমার সাথে যাই আসে, ওকে কিন্তু আমি ট্যাগলাই দিয়ে কিছু টাকা দিয়ে আমরা ছবি মানে দুজনে মিলে ছবি না, কারণ ও মানে একবার এক বলে হ্যাঁ, এক বলে হ্যাঁ, বলে না বলে আবার হ্যাঁ বলে। হঠাৎ এই গানগুলো দেখার পরে ওর মনে যায় গেল ছবিটা ভালো হবে, গল্প কিন্তু তখন লিখতে বসে না, আচ্ছা, ছবিটা ভালো হবে। ওর টাকা দিয়ে আমরা আনোয়ার সিরাজীর নামে নাম জমা দিলাম, পরিচালক সমিতিতে পরিচালক সমিতি সিনেমা এন্ট্রি করলেন। এন্ট্রি করলাম। আচ্ছা, এরপরে গল্প লিখতে বসি, গান রেকর্ডিং হইতে, আমি ওই টাকাতে আবার গানের টাকা জোগাড় করলাম, গান লিখতেই করতেছি, গল্প লিখতে বসি, গল্প আনোয়ার সিরাজ মন জানা। হঠাৎ করে মুকুল তালুকদের সাথে আমাদের আর একটা বন্ধু আসলো, পরে আমার সাথে বন্ধুত্ব হয়েছে। আসাদ নামে একটি ছেলে নালতাবাড়ি থেকে আসলো, ও আমাদের সাথে যুক্ত হলো। আচ্ছা, যুক্ত হয়ে ও আমাকে 10 লক্ষ টাকা দিল, আমার 10 লক্ষ টাকা। তখন আমি বললাম যে তুই তো, ও বললো আমার একটু রাখ, ও তো বিশাল ছবি তো বিশাল মনে করতো, বললো আমার একটু রাখিস। তাই বললাম ও যখন 10 লক্ষ টাকা দেবো, ওরা আমরা তাহলে 3 পার্টনার হয়ে যাই। ওকে। এই 3 পার্টনার মিলে জোগা টাকা পয়সা জোগা এই 100 টাকা থেকে ছবি স্টার্ট করে এই সোনা ময়না পাখি বানালাম। আমি চিন্তা করলাম আমি একটু বিগ কাস্টিংটা করবো, যেমন মনে হচ্ছে যেমন মৌসুমি করতেছে, ময়না করতেছে, পাখিটা পপি কিংবা পূর্ণিমা কিংবা শাবনূর, এই মানে প্যারালাল ক্যারেক্টার, সোনার ময়না পাখি। জি। হ্যাঁ, প্যারালাল ক্যারেক্টার। শাবনূর ওই সময় অস্ট্রেলিয়া গিয়েছিল, যদি না যেত তাহলে আমি যেভাবেই হোক আমি ক্যারেক্টারটা ওইভাবেই ইস্টাবলিশ করে আমি ইয়েকে নিতাম, শাবনূরকে নিতাম। জি। ঠিক আছে, যাই হোক, আমি অনেকের কাছে গেলাম, নাম বলবো, অনেকের কাছে গেছি, তারা করবে না, না করাতে আমি চিন্তা ভাবনা করলাম, আমি হঠাৎ করে FBCতে গেছি। এর আগে কিন্তু মৌসুমী আমি কথা বলি নাই, আমি একটা ছবি বানাবো, তুমি হিরো, তুমি ফেরদৌস আর ইয়েরে দিয়া, যে কোনো একজন দিয়া। পরে হ্যাঁ করবো, সেই করে দেবো, যে বছর করবো আর কোন কথা নেই, সাথে সাথে আমি তাকে সাইনিমেন্টটা দিয়ে দিচ্ছি, ফেরদৌসকে সাইনিমেন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাইনিমেন্ট দেওয়ার পরে হঠাৎ করে গল্প নাই, কিছু নেই, কোনো গল্প পরে ছবির নাম সোনার ময়না পাখি, মাথায় রেখে তুমি পাখি, এই ময়না ও শোনাবে পাখি গেলাম, এই একটু পরে বলতেছি। গুলজার ভাই একটা ছবি শুটিং করতে, গুলজার ভাই নাকি মেহেন্দিকা না কি যেন একটা ছবি করতেছে আর কি, গুলজার ভাই সেট পালায় শুটিং করতেছে। আমি ভিতরে ঢুকে দিই, একটি মেয়ে একটা লুক দিল ইয়ের থেকে, এই প্রদীপ থেকে একটা লুক দিল উপরে, আমি পাগলে মানে মনে হলো যে একটা শিল্পী। আইসার সানিক বললাম, সানি দোস্ত, সানি কিন্তু আমার ভালো বন্ধু, আমার জানো কি জানে, সানির সাথে আমার গালালি হয়, হয়, ওমর সানি আমার ভালো বন্ধু। মৌসুমিতে আবার আমার সিনিয়র টানা, কিন্তু মৌসুমি আমার দিনে কিন্তু আমরা সবাই বন্ধু, আমি সানি, ওমর সানি, অমিত, তারপরে মিশা, আমরা সবাই বন্ধুর মতো চলি, বাপ্পাটা আমরা বন্ধুর মতো চলি। এরা কিন্তু আমরা এক ব্যাচ একসাথে। তো সানি কোনো দোস্ত, আমি তো পাখি খুঁজতে পেয়েছি, কই পেলি তুই পাখি? ও খুঁজতে পেয়েছি, তুই আয়। তো ভিতরে করে এই যে আমার পাখি, বিটলামি মারা একটা গালি দিল আমাকে, বিটলামি ভাই ভাই, আমিও গালি দিচ্ছি। তো সানিকে আমি একটা গালি দিয়ে বললাম যে তো এইটাই আমার পাখি। দোস্ত সত্যি কথা বলছি, হ্যাঁ দোস্ত সত্য কথা বলছি। পরে কয়েকটা ডিরেক্টর ডাক দিয়ে নিলাম, আমার সেদিন বললো, ভাই বললো যে তুমি শিওর? বলে হ্যাঁ। বলে আমি নিলাম, ওখানে ইয়েকে সাইনিং মানে দিলাম, ইরিন জামানকে সাইনিং মানে দিলাম। তাহলে এত মৌসুমীর বোন? হ্যাঁ, আপন বোন। হ্যাঁ, আমি ওকে বললাম আমি কিন্তু তোমাকে বিয়ান ডাকতে পারবো না, সম্পর্কে তুমি আমার বিয়ান হও। কারণ ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু ভাবি ডাকে কিন্তু আমি একাই, আর কি কিন্তু মৌসুমি কিন্তু ভাবি ডাকে না, হয় মৌসুমি ডাকে আর নতুন আপা ডাকে, একমাত্র আমি ভাবি ডাকি, কারণ আমার বন্ধুর বউ হিসেবে। ঠিক আছে, ওই সানি আমার বন্ধুর বউ হিসেবে আমি এখন ভাবি ডাকি, আর সবাই ম্যাডাম, আপা, মৌসুমি এইভাবে ডাকে। তো আমি বললাম ভাবি বিয়ান নিয়ে তো পেয়ে গেলাম, কিন্তু ওর সাথে কিন্তু আমি কখনো মানে মনে হইতো একটা বাচ্চা, একটা পুতুল মেয়ে, আমাদের আদরের একটা মেয়ে, ও যখন শুটিংয়ে আসতো আমি মানে মৌসুমিতে ওর যত্নটা বেশি নিতে হবে। আচ্ছা, কেন ও মানে উৎসাহ পায়, দেখ অভিনয় করতে গিয়ে দেখতে না
মৌসুমি তো রাগ করে করতে পারে, আমার কিছু যায় আসে না, কারণ মৌসুমি যদি স্টার, আমি আমার ডান্স ডিরেক্টর দিয়ে আমি স্টার। আমার কাছে যেন মনে হলো মৌসুমি তো অবশ্যই বড় মাপের আর্টিস্ট, কেন যে মনে হলো ইরিন যেমন, আর মানে মৌসুমিকে অনেক যাই ছাড়া গেছে গা। আচ্ছা ইরিন আমার সেন্সে, আমি জানি না কার কথা, আমার সেন্সে মৌসুমিকে অনেক ছাড়া গেল পুরো ছবিতে দেখলাম। আর এত কোঅপারেটিভ মেয়েটা, এত ভালো কাজ করতো, এত ভালো করতো। তারপর আমার একটা লেখা গান ছিল, তোরা ঢেউ তুলিস না দোলা লাগে গায়ে, এই গানে ও পারফরমেন্স করেছে, অসাধারণ করেছে। দেখ সব কিছু মিলে অসাধারণ করেছে। আমি মাঝে মধ্যে আমি অন্য ছবিতে মানে ইরিনের কথা বলতাম, এবং ইরিনের মনে আছে কিনা জানি না, মৌসুমি মনে আমি অনেক পার্টি ইরিনের পাঠাতাম। হ্যাঁ, যেমন জীবন চৌধুরী, তারপরে রাকিব টাকিব এরকম কয়েকজনকে পাঠিয়েছিলাম। আপনার প্রথম দিন শুটিং ওপেন যেদিন করেন, ক্যামেরা ওপেন করেন, সেদিন কিভাবে শুরু করছে? সেদিন তো ঝগড়া হয়েছে মৌসুমির সাথে। যেমন কিভাবে মনে আমি বলি, এর আগে বলে নি, ওই যেদিন গল্প নিয়ে বসি, ওই ওখান থেকে এসে গল্প নিয়ে বসলাম, গল্প নিয়ে আসার পর যেদিন আমরা এখানে আবার স্যাড ঘটনা আছে, যেদিন আমরা দেখলাম অনেক গল্পে মৌসুমি বাবার নাম ছিল নবাব বয়াতি। হ্যাঁ, আনোয়ার সে যে মাত্র লিখছে যে এখানে নবাব বয়াতি মারা যাবে, ঠিক আছে, একটা টেলিফোন এসে শুনলাম মৌসুমি বাবা মারা গেছে। আর ওই ছবিতে নবাব বয়াতি হয়ে মৌসুমি বাবা করতো। ওই দিন মৌসুমি জামান সাহেব মারা যায়, ওনার আপন বাবা। হ্যাঁ আচ্ছা, এটা বলছে আমাদের সিরাজ ভাই, মারা যায়। যাই মানে মাত্র কলমটা ছাড়ছে। জি, ঠিক আছে, আমার টেনশন টাকা পয়সা, তারপর আবার অন্য পার্টির শুটিং সব কিছু মিলে, কারণ এদিকে আমার ছবি শুটিং এবং অন্য পার্টি আমার শুটিং রেখে দিচ্ছে। ঠিক আছে, আর এই টাকা পয়সা আমার ঝামেলা আছে। হঠাৎ করে বললো যে ভাই শুটিং তো হবে না। কেন হবে না? বললে মৌসুমি শুটিং করবে না। বললাম কেন করবে না? আমি ফোনে কথা বলছি, যাইতেছে ফোনে কথা বলতেছে যে তুমি মৌসুমি মেকআপ ম্যান নাও নাই, এই জন্য মৌসুমি শুটিং করবে না। বললাম শুটিং হবে। আর আমি সাইফুল ইসলাম, আমি জীবনে কোনো আর্টিস্টের রিকোয়েস্টে কোনো গান করি নাই। আর আমার ছবিতে কোনো আর্টিস্ট সে বলবে অমুক টেকনিশিয়ান নাও, এটা তো আমি পক্ষপাত আমি নেবো না। আপনার জান যদি মৌসুমি না হয়, আমি রাস্তায় থেকে ময়না তৈরি করে নিয়ে যাবো। আমার ঘাড়ের একটা তেরা ছিল, সত্য কথা। হ্যাঁ, ওই আর্টিস্ট বলবে, ওই পরিমণি মাহি বলবে না মেকআপ ম্যান অমুক না, ডান্স ডিরেক্টর অমুক না, অমুক না, ওই কথা মতো আমি ডিরেক্টর, আমি প্রডিউসার, আর্টিস্ট নেবো, এই টেকনিশিয়ান আমি ওটার মধ্যে নাই, আমি পারবো না, আমি নেবো না, ছবি করবো না দরকার পড়লে। তারপর ঠিক আছে, এরপরে গেলাম মৌসুমি বাসায় গেলাম। মৌসুমিতে বললাম কী ব্যাপার শুটিংয়ে শুনি না? তখন সে বললো আপনি আমার একটা মেকআপ, আমি অনেক কিছু বুঝে বলে আপনি আমার একটা মেকআপ নিলেন না। আমি তো নেবো না, আমি তো নেবো না, আমি আমার টেকনিশিয়ান নেবো। আমি কিন্তু এগিয়ে নিতাম, মাসুদকে নিতাম, কিন্তু আমি কিন্তু মৌসুমিকে আমার শ্রদ্ধার বাইরে রাখতাম। মৌসুমি আমার প্রচুর হেল্প করছে এই ছবিতে, যথেষ্ট হেল্প করছে মৌসুমি। মৌসুমি টাকা নেয় নাই, সব কিছু নেয়, এবং কি এমন হচ্ছে এমন কথা বলছে, এই ছাগুলো খাওয়ার আগে বলতো স্টাফ ইউনিট সবাই খাইছে, অন্য ছবিতে কিন্তু বলতো, নিজের ছবিতেও এটা বলতো না, কিন্তু আমার ছবিতে কিন্তু এটা করতো, কারণ তখন নিজে খাওয়া দিত। মানে আমার ছবিতেও এত কর্পোরেশন করছে, অসাধারণ। এবং সানি কিন্তু কারো শুটিংয়ে যায় না, ও কিন্তু আমার ছবির আর্টিস্ট না, সানি কিন্তু আমার শুটিংয়ে যায় বসে থাকতো, ই করতো, কারণ ওর বন্ধুর ছবি। যথেষ্ট ওরা আমার ফেরদৌস মৌসুমি এরা যথেষ্ট আমাকে হেল্প করছে আমার এই ছবিটা। আচ্ছা, ইরিন তো অসাধারণ হেল্প করছে, প্রত্যেকের সঙ্গে হেল্প করছে। যাক, তারপর আমি বললাম তো নেবো না, আমি তো আপনি করেন। আমি কিন্তু মাসুদকে নিতাম, যেদিন মৌসুমি বলে দিয়েছে মাসুদকে না, আমি আর মাসুদ নেই। আমার গাড়ির একটা তেরা সবার কথা। আচ্ছা, শুটিং করলাম, শুটিং করার পর ছবিটা সুপারহিট হয়ে গেল। হ্যাঁ, এই তো সোনামনে পাখি স্টুডিও 100 টাকা দিয়ে ছবিটা স্টার্ট করেছিলাম।